বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরো একটি লাইভ এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি, নিঃসন্দেহে সিনিয়র পিএইচডি যেহেতু ডাবল সেঞ্চুরিয়ান, এবং গত এক যুগ ধরে যে সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে ওতপ্রোতভাবে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, হি ইজ ওয়ান অফ দ্যাম। আমাদের সকলের পরিচিত এবং প্রিয় মুখ এবং অত্যন্ত প্রফেশনাল পার্সোনালিটি চাঁপাইনবাবগঞ্জ থেকে জনাব জমশেদ আলী আমাদের সাথে যোগ দিয়েছেন। তো জনাব জমশেদ আলী, আজকের এই লাইভ প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আপনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করতে চাই। এবং ধন্যবাদ একই সাথে আপনাকে। আসলে আমাকে আজকের এই লাইভ স্টুডিও সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে আপনি ইতিপূর্বে অনেকগুলো প্রোগ্রাম লাইভ করছেন, আমি দেখছি আপনার প্রোগ্রামগুলো অনেক ইফেক্টিভ এবং ডেস্টিনিকে এগিয়ে নেওয়ার জন্য এই প্রোগ্রামগুলো অনেক মাইল ফলক হিসেবে আগামীতে এটা অক্ষুণ্ণ থাকবে এবং স্মৃতির পাতে থাকবে, এটা আমি বিশ্বাস করি। তো আপনি আপনার অগ্রগতি চালিয়ে যান এবং আপনার সাথে আমি শরীক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আপনার কার্যক্রমগুলো আমরা খুব কাছে থেকে দেখেছি এবং আপনিও আমাদের কার্যক্রমগুলো খুব কাছে থেকে দেখেছেন। সো নতুন করে বলার কিছু নাই, জাস্ট নতুন একটি বিষয় আমরা সম্প্রতি যেটা যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, সেই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অ্যাক্টিভিটিস এবং একই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে রাজনৈতিক পট পরিবর্তনের পর আমাদের একজন শেয়ার হোল্ডার যিনি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন, জনাব আশরাফুল আমিন, ওনার যেই কর্মসূচি বৈষম্যহীন কর্মসংস্থানে প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, তো এই সার্বিক বিষয়গুলোকে মিলেই এখন ডেস্টিনি গ্রুপের কার্যক্রমকে অত্যন্ত গতিশীল পর্যায়ে নিয়ে যাচ্ছেন সকলেই, আমরা এটা দেখতে পাচ্ছি। তো বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক পট পরিবর্তনের পর ডেস্টিনির বর্তমান সমসাময়িক অবস্থানে ডেস্টিনি চালুর ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তাটা আসলে আপনার দৃষ্টিতে কতটুকু, জনাব জমশেদ আলী? ধন্যবাদ বোরহানউদ্দিন, আপনি আমাকে একটা ইফেক্টিভ প্রশ্ন করছেন। তো আসলে যখন 5ই আগস্ট আমাদের এক অভ্যর্থন ঘটে, আমাদের গণ অভ্যর্থন ঘটে, এরপরে আমাদের যারা ডেস্টিনির আমাদের সাথে সম্পৃক্ত যারা ছিল তারা কিন্তু অনেকটাই প্রত্যাশা করি আমরা যে আমরা অন্তপক্ষে আমরা একটা নতুন ভাবে একটা কি করতে পারবো, পুনর্জাগরণ হবে ডেস্টিনির। তো এটার জন্য অনেক ডেস্টিনি যারা ডিস্ট্রিবিউটার ছিল তারা কিন্তু প্রতীক্ষা ছিল। সব মিলিয়ে যে জিনিসটা দেখলাম যে যখন আশরাফুল আমিন উনি আমাদের একজন শেয়ার হোল্ডার, পাশাপাশি ডেস্টিনির সে খুব কাছ থেকে উনি সবকিছু অবলোকন করছে, কারণ যেহেতু আমাদের এমডি রফিকুল আমিনের ভাইস্তা, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে উনি প্রথম থেকেই আমাদের কি এই ডেস্টিনি সম্পর্কে সে অকবহাল এবং সে জানে। তো উনি যখন এই জিনিসটা নিয়ে তৎপর হলো এবং বৈষম্যহীন কর্মসংস্থান আয়োজন এইটা হেডলাইনটা তৈরি করলো এবং অনেকগুলো গ্রুপ তৈরি করছে, জেলা ভিত্তিক গ্রুপ তৈরি করছে, তখন তার প্রথম দিনই আমি তাকে ফোন করছিলাম, হ্যাঁ, আশরাফুল আমিনকে, যে বস আপনারা তো এই কর্মসূচি হাতে নিয়েছেন, আমি আপনাদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারি চাঁপাইনবাবগঞ্জ থেকে। তো উনি বিষয়টা খুব পজিটিভলি নেওয়ার পরে মানে আমাকে ওখানে সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ গ্রুপের অ্যাডমিন দিল। অ্যাডমিন দেওয়ার পরে আমি আমার চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় 200 মতন লোককে আমি কি করলাম, ইনস্ট্যান্ট কানেক্ট করলাম, আমার ফোনে যে নাম্বার গুলো ছিল ডেস্টিনি তার কানেক্ট করলাম। কানেক্ট করার পর তারাও একটা আশার আলো নিয়ে তারা গ্রুপে অ্যাড করার সাথে সাথে অনেকে আমাকে ফোন দিয়েছে যে বস কি খবর। তো সব মিলেই মনে হলো যে আশরাফুল আলম যে কাজটা যেভাবে আগাচ্ছে এটা রাইট টাইম এবং রাইট ট্র্যাকে আগাচ্ছে, রাইট প্লেস, রাইট সময়। তো আসলে আমি তাকে ওয়েলকাম জানাই এবং আমি বলবো যে সাকসেস যে জার্নি হুইচ এ কন্টিনিউয়াস প্রসেস, সফলতা এটা একটা জার্নি, নট এ ডেস্টিনেশন। তো আমি আশরাফুল আমিনকে আমি আমার থাকবে আমাদের আমি একজন জুনিয়র হিসেবে তার কাছে আমার অনুরোধ থাকবে
যে উনি এই যাত্রাটা যাতে লাস্ট পর্যন্ত সে ধরে রাখে, এবং এই যাত্রাটা যাতে সে মাঝপথে যতই বাধা আসুক না কেন যাতে থেমে না যায়, এটা আমি তার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনার মাধ্যমে, আজকে লাইভের মাধ্যমে, যে যদি কাজ করতে যাই তাহলে ভুল আসবে, বা কাজ করতে গেলে অনেক সমালোচনা আসবে। এই সমালোচনাকে ওভারকাম করে আমাদের কাজ করতে যেতে হবে। এবং পৃথিবীর ইতিহাসে যে কাজ করে তার প্রতিদ্বন্দ্বী হয়, তার অনেকে তাকে জেলাসি করে, কিন্তু আমি বলবো আশরাফুল্লাহ তাকে তার অবস্থান থেকে ট্যাকে থেকে কাজ করে যেতে হবে। এবং আমরা যারা সদস্য আছি, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর আছি, আমরা তাকে প্রতিশ্রুতিবদ্ধ, তাকে আমরা আমাদের জায়গা থেকে যে সহযোগিতা করা লাগে সেটা করব। আর পাশাপাশি আমাদের যারা মানে বোর্ডে আছে, হ্যাঁ বোর্ডে আছে, তাদেরকে বলবো যে আশরাফুল আমিন যেটা আগাচ্ছে, আমরা আসলে অনেক আছি ডেস্টিনির, কিন্তু আশরাফুল আমিন যে পরিমাণ নলেজ গ্যাদার করছে ডেস্টিনি সম্পর্কে, হয়তো অনেক শেয়ার হোল্ডার তার এই পরিমাণ জ্ঞান নাই। তো আমি তাকে আশরাফুল আমিনকে সহযোগিতা করার জন্য আমি বলবো যে যদি তারা যদি শেয়ার হোল্ডার যদি তাকে সহযোগিতা করে, যেমন আমরা পিএইচডি আছি, যারা ডায়মন্ড আছে, বা যারা সিলভার ডিস্ট্রিবিউটর আছে, বা বিভিন্ন লেভেলের ডিস্ট্রিবিউটর যে কোনো হেল্প করছে তাকে, আমি বলবো শেয়ার হোল্ডারও যদি তাকে যদি ফুললি সাপোর্ট দেয়, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা বা আমরা যে প্রত্যাশা করছি, যে আমাদের গণঅভ্যুত্থানের পরে যে নতুন সরকার আসছে, এবং আমি যতটুকু দেখলাম যে আমাদের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, উনি কিন্তু আমাদের এমএলএম সম্পর্কে অর্থাৎ ডাইরেক্ট সেলিং সম্পর্কে সে ওয়াকিবহাল, এবং সে যথেষ্ট এটার প্রতি তার ট্রেনিংও দেখছি। তাহলে তাকে নতুন করে বোঝানোর কিছু নেই, শুধু আমরা আমাদের যদি দাবিটা তুলে ধরতে পারি, তাহলে আমার বিশ্বাস যে আমরা আমাদের কর্মসংস্থান ফিরে পাবো, এবং আমরা আমাদের আহ, আমাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলা আসলে যৌক্তিক দাবি সেটা বুঝবে। তো ধন্যবাদ, আমি আপাতত এই মুহূর্তে এটুকু বললাম, নেক্সট কোনো কথা হলে জি, ধন্যবাদ। জনাব জামশেদ আলী, আমরা এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যাব। এটা আমার বেসিক অ্যাজাম্পশন যে 5ই আগস্টে রিপোর্ট পরিবর্তনের আগ পর্যন্ত আমরা কিন্তু আমাদের বিনিয়োগকারীদেরকে বোঝাতে পারতাম যে আসলে পলিটিক্যাল একটা প্রবলেমের কারণে আমরা আটকা আছি। তো এখন কিন্তু বিনিয়োগকারীদেরকে আর এটা বলার কোনো অপশন নাই যে আসলে এই সরকার আমাদেরকে আটকে রাখছে। সরকার তো এখন আর আমাদেরকে আটকে রাখছে এই কথা বলার কিন্তু সুযোগ নাই। সেক্ষেত্রে ডে বাই ডে কিন্তু গ্রাজুয়ালি বিনিয়োগকারীদের প্রেসার কিন্তু কম বেশি আসতেছে এবং আসবে। সেই বিষয়টার ক্ষেত্রে অ্যাজ এ সিনিয়র পিএইচডি আপনার মাঠ পর্যায়ের তো মূল্যায়ন অবশ্যই আপনি করেছেন এবং আপনার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তো অবশ্যই আপনার আছে। এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের প্রেসারের ব্যাপারে মাঠ পর্যায়ে আপনার বর্তমান অভিজ্ঞতা কি? তো জনাব ধন্যবাদ। জামশেদ আলী। আমি ইতিপূর্বে আমি রিসেন্টলি একটা, আপনি যে প্রশ্নটা করছেন, এই ধরনের আমি একটা প্রবলেম আমি ফেস করছি রিসেন্টলি, অথবা সপ্তাহ দুয়েক হবে। তো এর আগে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমরা বুঝাতাম সদস্যদেরকে যে এখানে যেহেতু রাজনৈতিক কারণে আমরা 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 আটকানো আছে। তো এই ক্ষেত্রে যেহেতু এখন এখন কোনো সরকার ওভাবে আমাদেরকে আটকানোর সুযোগ নেই, বা আমাদের এখন যদি তারা নেই, সেক্ষেত্রে আমরা এটা বোঝানোর আর কোনো সুযোগ নেই যে কাউকে আর যে সরকার আমাদের আটকে রাখছে। এটাও যদি বুঝাতে যায় তাহলে আমাদের মার খেতে হবে, মার খাওয়া ছাড়া আর কোনো বুদ্ধি নেই। হ্যাঁ, তো এখন এক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলবো যে সরকার যেহেতু এখন মানে আহ, কোনো জায়গা থেকে আটকে দেবেন, আমরা যদি আমাদের সঠিক প্ল্যানিং করে আমরা যদি কাজটা করে যাই, তাহলে আমাদের যে আইনগত যে প্রক্রিয়াগুলো আছে এটা আমাদের সুষ্ঠু মানে সমাধান আসবে, ন্যায় বিচার পাবো আমরা। আমাদের ডেস্টিনি যে 12 বছর যাবত আমরা যে আজকে এই যে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার, আমরা কিন্তু একটা এখন পর্যন্ত আজকে পর্যন্ত আপনি আহ, মাঠ পর্যায়ে যতটুকু আমার কাছে তথ্য আছে, যে এখন পর্যন্ত কোনো বিনিয়োগকারী একটাও মামলা করে নাই রফিকুল আমিন বা আমাদের পরিচালক সহ অন্যান্যের বিরুদ্ধে। অথচ আমরা কি কারণে ধরেছি, আমি আমার আমার পাওনার জন্য আমি যদি কাউকে অভিযোগ করি তাহলে সে আমার পক্ষে লড়বে, এটাই যে নিয়ম। কিন্তু টোটালটাই নিয়ম বহির্ভূত হবে, আমি আমার জন্য না কেঁদে অন্য একজন আমার জন্য কাঁদছে। তো নিঃসন্দেহে আমি বলবো যে এটা আমাদের জন্য একটা মানে মানবিক দিক থেকে আমাদের মানবতা লঙ্ঘন করা হয়েছে। তো এরপরও আমরা যেহেতু নতুন গণঅভ্যুত্থান হয়েছে, এবং এরপরে যে নতুন সরকার এসেছে, আমরা এই সরকারের কাছ থেকে আমাদের যারা মানে পরিচালক বিন্দু আছে, আমাদের যারা ডাইরেক্টররা আছে, এই আমাদের যারা শেয়ার হোল্ডাররা আছে, আমি তাদের ক্ষেত্রে তাদেরকে প্রতি আমার অনুরোধ অনুরোধ রইল, এবং তাদের কাছে আমার দাবি যে আপনাদের আর কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই। যদি আপনারা যদি আর কালক্ষেপণ করেন, যে বিভিন্ন ভাবে আপনার যে আপনাদের অলসতার কারণে বা আপনাদের বিভিন্ন কজ দেখিয়ে যদি আপনারা
আমাদের কোম্পানি চালু করতে দেরি করেন, তাহলে আমাদের কাছে কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে আছি তাদের তাদের কিন্তু টিকে থাকা অনেক কঠিন হবে। তো এই জন্য আমি আমার প্রেশার বলেন আর চাপ বলেন আর অনুরোধ বলেন, যেটাই বলেন না কেন, আমার যারা ডাইরেক্টর আছে, আমার যাদের যে শেয়ার হোল্ডার আছে, কোম্পানি ওনার আছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা যাতে দ্রুত আমাদের কোম্পানির কার্যক্রম শুরু করতে পারি, এবং শুরু করে আমাদের যারা বিনিয়োগকারী আছে তাদের যাতে বিনিয়োগটা আমরা সুন্দরভাবে ফেরত দিতে পারি। কারণ বিনিয়োগ ফেরত দিতে না পারলে আমি মরেও শান্তি পাবো না। কারণ আপনি আমি চাইলেও কিন্তু মরেও শান্তি পাবেন না। এই জন্য আমাদের কাছে আমাদের মানে মাঠ পর্যায়ে থেকে আমি আমার জায়গা থেকে পেশার বা দাবি জানাচ্ছি আমাদের পরিচালক বৃন্দের কাছে যে আপনাদের আর কালক্ষেপণ করার সুযোগ নাই। আপনারা দ্রুত আমাদের কোম্পানির কার্যক্রম মানে ফেরার ব্যবস্থা করেন, এবং আইনগত যে জটিলতাগুলো আছে এগুলো অনগোয়িং প্রসেস। পৃথিবীতে আইন যখন কোন মামলা হয়, ওই মামলা কিন্তু চাইলে একদিনে সলভ হয় না, এটা অনগোয়িং প্রসেস। তো সেক্ষেত্রে মামলা চলবে একদিকে, আমাদের কি কোম্পানি কার্যক্রম চলবে আরেকদিকে, এবং কোম্পানি কার্যক্রম পরিচালনার ভেতর দিয়ে কিন্তু কি আমরা আমাদের সকল যে সমস্যাগুলো আছে আমরা ফিরে পাবো। এটা আমার দাবি থাকলো। আপনার মাধ্যমে আমি পরিচালকদেরকে আবারও অনুরোধ করছি যে আপনাদের আর কালক্ষেপণ করার সুযোগ নাই, এবং আমাদেরও আর কি নাই, মুখ নাই যে আমরাকে কেউ না কেউ আটক করে রাখছে বা আমাদেরকে ষড়যন্ত্র করে রাখছে। যেহেতু একটা গণতান্ত্রিক একটা সুন্দর একটা অবকাঠামো তৈরি হয়েছে, আমরা এর ভিতর থেকে দ্রুত আমরা আমাদের কার্যক্রম ফিরে চাই। এবং আপনারা আরো তৎপর, আমাদের যারা শেয়ার হোল্ডার আছে, আমি অনেক শেয়ার হোল্ডারের কথাই বলবো, আমি দেখেছি তাদের কাছ থেকে তাদের কাজের গতি দেখেছি। আমি বলবো আপনাদের এই কাজের গতিতে কিন্তু আমাদের গতির সাথে মিলছে না, আপনারা আপনাদের কাজের গতি আরো বাড়াতে হবে। আমরা কিন্তু যে ধরনের আমরা ফোর্স দিতে পারি বা আমরা কাজ করতে পারি, আপনাদের সাথে আমাদের অনেকটাই কি হচ্ছে, গরমিল হচ্ছে। এই জন্য আপনারা আপনাদের কাজের গতি বাড়ান, এবং আমরা আমাদের ইজ্জত ফিরে দেন, এবং আমাদের কর্মসংস্থান ফিরে দেন, এবং আমাদের আত্মমর্যাদায় বাঁচার সুযোগ দেন। আমরা কিন্তু মাঠ পর্যায়ে আর কাউকে কোনোভাবেই আহ, আমরা কোনো কিছু বোঝার সুযোগ নেই, আমাকে দ্রুত এর সমাধান করে দিতে হবে। আর সমাধান করতে না পারলে আমরা আমাদের যাতে ক্ষতিগ্রস্ত হয়, এবং আমরা আত্মমর্যাদায় এই মানুষ হিসেবে বাঁচতে পারবো না। এই জন্য আমার পেশার বলেন আর অনুরোধ বলেন, এটা আমার আপনার মাধ্যমে বরণ সাহেব, আমি আমার যাতে এই লাইভটা যদি অন্তত যদি কোনো শেয়ার হোল্ডার বা কোনো ম্যানেজমেন্ট দেখে থাকে, তাহলে অবশ্যই আমি তাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনাদের আর কালক্ষেপণ করার সুযোগ নেই। আপনারা দ্রুত আমাদের এই কোম্পানির কার্যক্রম চালু করেন, কারণ যেহেতু কার্যক্রমে এমএলএম অ্যাক্ট নীতিমালা তৈরি হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশে কিন্তু এমএলএম এর অলরেডি কাজ চলছে। কারণ আপনি যদি বলেন মডার্ন হার্বাল, এক্সিলেন্ট অল, এবং এরকম আরো বেশ কিছু কোম্পানি কিন্তু বাংলাদেশে কিন্তু কাজ করছে। তারা যদি কাজ করতে পারে, আমাদের ডেস্টিনি কেন করতে পারবো না? ডেস্টিনির একটা অবকাঠামো প্ল্যাটফর্ম আছে, সবকিছু আছে, শুধুমাত্র আমাদের যে বাধাগুলো আছে এগুলো ওভারকাম করে, শেয়ার হোল্ডারদেরকে দক্ষতা বৃদ্ধি করে তারা তারা যদি কাজ শুরু করে, আমরা তাদের সাথে আছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব জামশেদ আলী। আমরা আপনার এই কথার সাথে আমি একমত। দেখেন, প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে গেলে বিনিয়োগকারীরা কিন্তু এমনিতেই পজিটিভ হয়ে যাবে। কারণ যে প্রতিষ্ঠান এতদিন বন্ধ ছিল, সেই প্রতিষ্ঠান যদি চালু হয় তাহলে বিনিয়োগের ব্যাপারে তারা একটু মানে দেরি হলেও কিন্তু এটা মেনে নেবে। অতএব বিনিয়োগ ফেরতের ব্যাপার তো অবশ্যই আছে, তার আগে প্রতিষ্ঠান চালু করাটা অত্যন্ত জরুরি। এটা আমিও আপনার সাথে একমত, এবং আপনার সুরে সুর মিলিয়ে আমিও মালিক পক্ষের উদ্দেশ্যে বলতে চাই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের বিজনেস স্টার্ট করাটা জরুরি। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে আরো দু একটা তথ্য দিই। রিসেন্টলি গত সপ্তাহে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেড লাইসেন্স কিন্তু নবায়ন হয়েছে পরবর্তী ফিসক্যাল ইয়ার বা এই রানিং ফিসক্যাল ইয়ারের জন্য। এটা একটা বিষয়। এবং বৈষম্যহীন কর্মসংস্থানে প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই স্লোগানের যারা কার্যক্রম করছেন, এবং বিশেষ করে এটার যিনি উদ্যোক্তা জনাব আশরাফুল আমিনের, আমরা একটি সাম্প্রতিক পোস্ট দেখেছি যেটা অত্যন্ত আশার একটা আলো জ্বালিয়েছে আমাদের মনে। যে উনি আমাদেরকে একটা বেসিক ধারণা দিয়েছেন যে অতি সম্প্রতি সকল শেয়ার হোল্ডারদের সমন্বয়ে সম্ভবত ওনারা একটা আহ, সর্বসম্মত একটা সিদ্ধান্তে সম্ভবত এসেছেন আগামী 5ই জানুয়ারিকে একটা ফরমেটিভ ওয়েতে প্রতিষ্ঠানকে আত্মপ্রকাশের উপলক্ষে। তো এই পোস্ট আশা করি আপনিও হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, যেটাতে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। এই সার্বিক প্রেক্ষাপটে আপনার একটি বক্তব্য আশা করছি, জনাব জামশেদ আলী। আসলে আসলে আমি গতকালকে আহ, আশরাফুল আমিন জনাব আশরাফুল আমিনের ফেসবুক পোস্ট একটা দেখলাম যে আগামী যে 5ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আমাদের এই দিনটা স্মরণ করে রাখবে, এবং আমাদের কোম্পানির কার্যক্রম শুরু করবে। তো এটা শোনার পরে আমি অনেকটাই আশাবাদী। একটা কথা আছে যে
যে কোনো জিনিসের জন্য রোড ম্যাপ দরকার এবং প্ল্যানিং দরকার এবং একটা গোল দরকার। তো এখানে কোম্পানিটাকে আবার নতুন ভাবে চালু করার জন্য যে গোল নির্ধারণ করা হয়েছে যে আমরা 5ই জানুয়ারি 2025 সালে 5ই জানুয়ারি আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের সার্ভার চালু সহ সকল কার্যক্রম শুরু করবে। এই কথাটা শোনার পরে আমি নিজে অনেক আশাবাদী যে আমরা আমাদের হয়তো খুব রিসেন্টলি কর্মসংস্থান ফিরে পাচ্ছি। তবে যে কোনো কাজ শুরু করার জন্য আমাদের কি দরকার, পুরো প্রস্তুতি দরকার। যেহেতু আমাদের একটা এক যুগ আমাদের এই প্রতিষ্ঠানটা কি বন্ধ ছিল, সেক্ষেত্রে আমাদের হাতে কিন্তু সময় আছে 3টা মাস। এই 3টা মাস আমরা যদি সঠিক প্ল্যানিং করে আমরা আমাদের টিমটাকে অর্গানাইজ করি এবং আমাদের যে প্রোডাক্ট লাইন আছে, আমাদের সার্ভার লাইন এবং আমাদের যে মার্কেটিং প্ল্যান, আমাদের যে ধরনের কাজগুলো এবং আইনগত যে বিষয়গুলো আছে, এইগুলো আমরা আশা করি 3 মাসের ভিতরে আমরা অনেকটাই গুছিয়ে নিতে পারবো। এবং গুছিয়ে নিয়ে যদি আমরা ওনার যে প্ল্যানিং, আশরাফুল আমিনের যে প্ল্যানিং, যেটা 5 তারিখ, আশাবাদী আমি যে 5 তারিখে তারা তাদের কার্যক্রম যদি শুরু করে, তাহলে এই 3 মাসের ভিতরে তারা প্রস্তুতি পর্ব কমপ্লিট করে এবং একটা তুমুল আকারে আসলে তুমুল আকারে কার্যক্রম শুরু করতে হবে। তবে আপনাকে একটা কথা বলে রাখি, ডেস্টিনি যেহেতু আমাদের নতুন বা কোনো একটা ছোট প্রতিষ্ঠান না, ডেস্টিনি যেদিনই শুরু করবে সেদিনই একাধ লোক লোক লেখি করতে পারবে, তারা কার্যক্রম করতে পারবে। কারণ সারা বাংলাদেশে তাদের ডেস্টিনি প্রিয় অসংখ্য লোক আছে যারা এখনো ডেস্টিনি চালু হলেই তারা এখনো কি করবে, মাঠে নামবে, তারা কাজ করবে। আমি এটাই বলবো যে আমি যারা আমাদের উদ্যোক্তা, যারা উদ্যোগ নিয়েছে, অর্থাৎ আমাদের আশরাফুল আহমেদ সহ যারা এই বৈষম্য বিরোধী কর্মসংস্থান প্রয়োজনে যেসব যারা অগ্রণী ভূমিকা রাখছে, তাদের কাছে অনুরোধ রাখবো যে 3 মাস আমাদের যথেষ্ট সময়। এই 3 মাসের ভিতরে আপনাদের যে ধরনের কার্যক্রম, মানে একটা কোম্পানিকে পূর্ণাঙ্গ রূপ দিতে যে ধরনের কার্যক্রমগুলো হাতে নেওয়া দরকার, যে ধরনের অ্যাকশনমুখী প্ল্যানিং দরকার, প্রোডাক্ট লাইন গুলো ডেভেলপ করা দরকার, আমি বলবো এটা যথেষ্ট সময়। এই সময়ের ভিতরে আমি তাদের কাছে অনুরোধ রাখবো যে এই সময়ের ভিতরে আপনারা এটা কমপ্লিট করে আমাদের একটা কমপ্লিট আমাদের প্যাকেজ দিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে চাই। এবং আপনাদের সাথেও তাল মিলিয়ে আমিও আশাবাদী এবং 5 তারিখ কাজ শুরু করতে গিয়ে যে ধরনের সহযোগিতা লাগবে আমার কাছে এবং আমার টিম কেন্দ্রিক, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমি দীর্ঘ 12 বছর এখন অতিরিক্ত হয়ে অতিক্রম হলো, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি টিমের সাথে কমিউনিকেশন রেখে তাদেরকে যে যখন যেভাবে ইনফরমেশন চেয়েছে আমি তাদেরকে ইনফরমেশন দিয়ে উদ্বুদ্ধ করছি এবং তাদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। এবং আমি বিশ্বাস যে 5 তারিখে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ভালো একটা সাপোর্ট দিয়ে আমি কার্যক্রম শুরু করতে পারবো। এবং আমি অনেক আশাবাদী, বরণ সাহেব, আপনার মাধ্যমে আমি আশরাফুল আলমকে আবারও ধন্যবাদ জানাই যে উনি চমৎকার একটা গাইডলাইন দিয়েছে এবং একটা ডেড লাইন উল্লেখ করছে। এবং আমার কাছে মনে হচ্ছে আজকে এই প্রোগ্রামটা যারা দেখবে বা শুনবে এবং যারা আশরাফুল আলমের পোস্টটা দেখছে, এবং অলরেডি আশরাফুল আলমের পোস্টটা কিন্তু আহ, সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং সবাই জেনে ফেলেছে যে 5 তারিখে আমাদের সার্ভার চালু হচ্ছে এবং কার্যক্রম শুরু হচ্ছে। তো আমি আশরাফুল আলমের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনি অবশ্যই আপনার এই ডেডলাইনে অটল থেকে আপনি সত্য প্রতিকূলের মাঝেও এই প্রতিষ্ঠানকে এই 5 তারিখে চালু করার জন্য যা যা কার্যক্রম করা দরকার, যেভাবে যেখানে নক করা দরকার সেটা আপনি করে যাবেন। এবং এই জায়গাতে আপনি কোনোভাবেই পিছপা হবেন না। এবং আপনার সাথে আমাদের হাজার হাজার সদস্য ডিস্ট্রিবিউটর আছে, আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। কিন্তু আমরা আমাদের কর্মসংস্থান ফিরে চাই, আমরা নতুন উদ্যোগে আমরা কাজ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ জনাব জমশেদ আলী। যেহেতু আপনি একটা বিজনেস কন্টিনিউ করেন, আপনার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, আপনি জানেন নিশ্চয়ই যে একটা প্রতিষ্ঠানের ধরেন বিজনেস স্ট্রাকচারটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথম ধাপ হলো ট্রেড লাইসেন্স। আর ট্রেড লাইসেন্সের পর যৌথ মূলধনী ফার্ম হিসেবে দ্বিতীয় ধাপ হচ্ছে আরজেএসসির আপডেট। এই দুটো কাজ হয়ে গেলে একটা বিজনেস কিন্তু খুব ইজিলি করা যায় ট্রেডিশনাল ক্ষেত্রে। তো আমাদেরটা যেহেতু ডাইরেক্ট সেলিং বিজনেস বা মাল্টি লেভেল, সেক্ষেত্রে আমাদের এমএলএম এর আইনের একটা ব্যাপার আছে। তো এমএলএম এর আইনের ক্ষেত্রে আপনি এর আগে আমি আপনাকে বলেছি, আপনিও বললেন যে এই যে মডার্ন হার্বাল বলেন, তারপরে যে রয়্যাল রানার যে কোম্পানি এক্সিলেন্ট বলেন বা লুমিনাস বলেন, বা বাংলাদেশে আরো অনেক যে ফরএভার আছে, টিএনসি আছে, অনেকেই কিন্তু তারা বিজনেস করছে। এবং সেই ক্ষেত্রে অনেকেই হয়তো বা মাল্টি লেভেল মার্কেটিং এর নীতিমালার আলোকে লাইসেন্সের জন্য আবেদন করে লাইসেন্স না পেলেও আদালত থেকে স্টে অর্ডার নিয়ে কিন্তু তারা ব্যবসা করছেন। তো সেই ক্ষেত্রে আমাদের ডেস্টিনির ক্ষেত্রে দেখেন ট্রেড লাইসেন্স কিন্তু হয়ে গেল, আমরা যেটা জেনেছি। তার মানে আমাদের পরবর্তী ধাপ হলো আরজিএসসির আপডেট, হয়তোবা এটাও হয়ে গেছে বা হবে। তৃতীয় ধাপ হলো মাল্টি লেভেল মার্কেটিং এর যে নীতিমালা, সেই নীতিমালার আলোকে ব্যবসায়িক কার্যক্রমের জন্য আবেদন করা, লাইসেন্স পাওয়া বা না পাওয়া
ট্রেড লাইসেন্স এমএলএম এর লাইসেন্স, সেক্ষেত্রে আলাদা একটা অপশন হলো আপনার স্টে অর্ডার। আর এর ফাঁকে অডিটের একটা ব্যাপার নিয়ে জনাব আশরাফুল আমিন একটা তথ্য দিয়েছিলেন আমাদেরকে, যেটা আমার ভালো লেগেছে, যে 13-র পর আমাদের খুব একটা ট্রানজাকশন হয় নাই। তো সেই ক্ষেত্রে আমাদের তো ট্রানজাকশনই হয় নাই, অতএব 13 থেকে 24 এই 9টা ফিসক্যাল ইয়ারের অডিটের খুব একটা বেশি ঝামেলা হবে না, ইজিলি করে ফেলা যাবে। আর বাকি থাকে এজিএম। এই এজিএমটাও কিন্তু অডিট করার পরে ইজিলি করে ফেলা সম্ভব। তাহলে দেখেন, ট্রেড লাইসেন্স নাম্বার 1, নাম্বার 2 হলো আরজেএসসির আপডেট, নাম্বার 3 হলো অডিট, নাম্বার 4 হলো এজিএম, এবং নাম্বার 5 হলো এমএলএম এর আইনের আওতায় লাইসেন্স পাওয়া না পাওয়া অথবা স্টে অর্ডার নিয়ে ব্যবসা শুরু করে দেওয়া। এই ক্ষেত্রে আমাদের সার্ভার বলেন এবং সামগ্রিক বিষয়গুলো কিন্তু বর্তমান বোর্ডের নিয়ন্ত্রণে। যেমন মাল্টিপারপাসের নির্বাচন নিয়ে আমি পরবর্তী পয়েন্টে আসব। মাল্টিপারপাসের নির্বাচনের ভোটারের হালনাগাদের ক্ষেত্রে আমি দেখলাম যে আমাদের এই বর্তমান বোর্ডের কাছে মাল্টিপারপাসের ডেস্টিনির সকল তথ্যই কিন্তু আছে। তার মানে কি, সার্ভার এবং কাস্টমার নেটওয়ার্কের অল ইনফরমেশন এটা কিন্তু বর্তমান বোর্ডের কাছে। অতএব ওনাদের বিজনেস শুরু করার ক্ষেত্রে তথ্যের কোনো ঘাটতি কিন্তু নাই। আর প্রোডাক্ট ডেভেলপমেন্টের যেই কথা আপনি বললেন বা প্রোডাক্ট সিলেকশনের কথা যে বললেন, এই তথ্য প্রযুক্তির এই যুগে যে কোনো একটা ফ্রুটফুল প্রোডাক্ট বা একাধিক ফ্রুটফুল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করে দিলে এখন কিন্তু মার্কেটিং এর তেমন কিছু নাই। জাস্ট 10 মিনিটের একটা প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করে অনলাইনে ছেড়ে দিলে বাংলাদেশের লাখ লাখ ডিস্ট্রিবিউটর এই প্রোডাক্ট দেখে তারা সেল করা শুরু করে দিবে। এখন কিন্তু এরকম ট্রেনিং করে যে সবাইকে শিখাইতে হবে সেটার প্রয়োজনীয়তা কিন্তু এই আধুনিক প্রযুক্তির কল্যাণে আর দরকার নেই। তো আমার দৃষ্টিতে মানে 3 months is quite sufficient for starting Destiny's business। যেমন ধরেন আগামী 3 মাসে ডেস্টিনি বিজনেস স্টার্ট করার জন্য আমার মনে হয় যা যা করা দরকার, যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট এবং শুরু করে দেওয়া সম্ভব। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার যদি আরো কোনো সাপোর্টিং কোনো বক্তব্য থাকে এই আলোচনার সাথে, জনাব জামশেদ আলী। জি, একটা নেটওয়ার্কের প্রবলেম ছিল মনে হয়, সম্ভবত কিছু কথা কম শুনতে পেলাম না। আপনি আমার প্রশ্নটা আমি আবারও একটু আপনার সাথে আলোচনা করি যে আগামী 3 মাস আমি মনে করি ডেস্টিনির বিজনেস স্টার্ট করার জন্য এটা কোয়াইট সাফিসিয়েন্ট টাইম, যথেষ্ট সময় আমি মনে করি। এই কার্যক্রমগুলো আগামী 3 মাসের মধ্যে করে বিজনেস শুরু করে দেওয়া সম্ভব। এই ক্ষেত্রে আপনার যদি সাপোর্টিং কোনো বক্তব্য থাকে। আসলে আপনি নিশ্চয়ই যে কথাটা বলছেন যে বর্তমানে কিন্তু প্রযুক্তির যুগ। আগে কিন্তু একটা প্রোডাক্ট লঞ্চ হলে তাকে হাতে কলমে শেখানো হতো এবং টিম ওয়াইজ অনেক প্রশিক্ষণ দেওয়া হতো প্রোডাক্টের উপরে। আমরা দেখেছি ইতিপূর্বে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন যে ট্রেনিং গুলো হতো প্রোডাক্টের উপরে, আমরা মানে অনেক লং টাইম। তো এখন কিন্তু খুব ইজিলি, মানে প্রযুক্তির যুগে খুব ইজিলি যে একটা প্রোডাক্ট লঞ্চ হওয়ার আগে আমরা যদি কি করি, ওই 10 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট একটা ভিডিও ডেমনস্ট্রেশন তৈরি করি, প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে আমরা কি করি, আমরা অ্যাড দিই। দেখবেন যে এই এই মানে আমাদের নিজস্ব মানে জায়গা থেকে আমাদের অটোমেটিকলি কি চারিদিকে ছড়িয়ে যাবে। আমার কাছে মনে হয় না যে এই প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করার জন্য লং টাইমের দরকার আছে। আমাদের শর্ট টাইমের একটা ভিডিও পেলে আমরা সাধারণত আমাদের যারা সদস্য তারা জেনে যাবে প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে, এবং এটা সেলের ক্ষেত্রে কি খুব বেশি সময় লাগবে না। কারণ মানুষ যখন একটা প্রোডাক্ট সম্পর্কে জানবে এবং প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে বুঝবে, অটোমেটিকলি তারা কিন্তু এই পণ্যটা সেল করবে, তার প্রয়োজনে নিজে ব্যবহার করবে, পাশাপাশি তার আত্মীয় স্বজনকে উদ্বুদ্ধ করবে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে এটা লং টাইমের কোনো সুযোগ নাই, শর্ট টাইমে আমরা কাজে করতে পারবো। এবং এটা একটা আর আরেকটা বিষয় বলি যে আমাদের যেহেতু ডেস্টিনির তো একটা নিজস্ব নেটওয়ার্ক আছে এবং একটা প্ল্যাটফর্ম আছে, আমাদের এই প্ল্যাটফর্মটাতে আমাদের জাস্ট প্ল্যাটফর্মটা ট্রেন ছিল না, ট্রেন আসলেই আমাদের কি মানে লোকের অভাব হবে না। আমরা ট্রেনে ওঠার জন্য প্রচুর আমাদের যাত্রী সমাগম আমাদের কি প্ল্যাটফর্মে আছে। শুধুমাত্র আমাদের ট্রেন আসলেই আমরা আমাদের ট্রেনে উঠে আমরা কার্যক্রম শুরু করতে পারবো। তো এই জন্য এক্ষেত্রে আমি অ্যাপ্রিসিয়েট করব আজকে যারা
কাজ শুরু করেছে, এবং আমাদের মতন যারা যারা প্রান্তিক লেভেলে যারা ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, উদ্বুদ্ধ করছে। তাদের জন্য আমি দোয়া করবো যাতে তারা দীর্ঘজীবী হয় এবং তারা যদি সঠিকভাবে কাজটা করে যায় আমাদের স্বপ্নগুলো আমাদের পূরণ করতে পারে, এবং আমাদের সাথে যারা অনেকেই বিনিয়োগকারী আছে যাতে আমরা তাদেরও বিনিয়োগগুলো আমরা সঠিকভাবে সঠিক সময়ে আমরা কি করতে পারি, ফেরত দিতে পারি। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ। আমরা এবার একটা অন্য পয়েন্টে যাই। সেই আলাদা পয়েন্ট বা অন্য পয়েন্ট হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। আপনি হয়তোবা তবে জেনেছেন। বরঞ্চ আবার বরঞ্চ আমার এখানে আরেকটা বিষয় আমি বলিনি, আপনার সাথে আরেকটা বিষয় জি, বললেন যে আপনি যে কথাগুলো কিছুক্ষণ আগে বললেন যে আমাদের ট্রেড লাইসেন্স অলরেডি হয়ে গেছে। তো অলরেডি ট্রেড লাইসেন্সটা আমাদের গণমাধ্যম, আমাদের মানে ফেসবুক মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া থেকে অনেক ভাইরাল হয়েছে এবং অনেক আশাবাদী হয়েছে মানুষ, এবং তারা দেখার পরে তারা বুঝতে পারছে যে না, আমাদের আবার নতুন ভাবে আমরা আগাচ্ছি। আর আমাদের যে জয়েন্ট স্টক থেকে যে রেজিস্ট্রেশনটা যেটা দরকার, সেটা অলরেডি অনেকটা প্রসেসিং বা হয়তো হয়ে গেছে, অনেক সময় জানি না হয়তো আমরা। তবে নেক্সট যেটা আমাদের এমএলএম এর যে মানে নীতিমালার জন্য নীতিমালা হয়েছে, এবং আমরা বাংলাদেশে আমরা একটা জিনিস চাই যে এমএলএম এর যে নীতিমালাটা হয়েছে এই নীতিমালার উপরে মানে ভিতর থেকে আমরা কি করতে চাই, আমরা আমাদের ব্যবসাটা চালিয়ে যেতে চাই। এটা আমারও দাবি থাকবে আমাদের ম্যানেজমেন্টের কাছে যে সরকার যে নীতিমালা দিয়েছে বা নীতিমালা আছে, প্রয়োজনে এই নীতিমালাটাকে সংশোধন প্রয়োজন যদি করতে হয়। আমাদের নতুন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আসছে ডক্টর ইউনূস সাহেব, উনি কিন্তু এই ডক্টর ইউনূস স্যার কিন্তু উনি কিন্তু এমএলএম অনেক বিজ্ঞ ব্যক্তি, এবং আমি তার একটা এমএলএম এর পর একটা ট্রেনিং করলাম। তো সে একটা প্রোগ্রামে গেছিল এবং তার একটা প্রশিক্ষণ দেখলাম। তো যেহেতু সে জানে, এবং আমার কাছে মনে হলো যে এমএলএম এর নীতিমালাটা যদি তার কাছে পড়ে তাহলে উনি এর ভিতর থেকে কাটা ছাঁটাই বাছাই করে একটা আধুনিক নীতিমালা তৈরি করবে, এটা আমি বিশ্বাস করি। আর আমাদের অন্তর্বর্তীকাল সরকার প্রধানের মেন উদ্দেশ্য যে উদ্যোক্তা তৈরি করা। তো আসলে আমরা তো এমএলএম তো আসলে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করছে। এটা তো আমরা অসংখ্য উদ্যোক্তা তৈরি করছিল, অসংখ্য ব্যবসায়ী বানাচ্ছিল। তো তার সাথে আমাদের কিন্তু মনের একটা এমএলএম এর নীতিমালাটা তাকে তার তার চোখের সামনে পড়ে, তাহলে উনি হয়তো আমাদেরকে সুন্দর একটা গাইডলাইন দিয়ে দিবে। এবং আমাদের মতন ডেস্টিনির মতন লিডিং বাংলাদেশের এমএলএম কোম্পানি, এই লিডিং কোম্পানিকে কাজ শুরু করতে দেওয়া মানে আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটা একটা আশীর্বাদ। কারণ আমরা শুধুমাত্র নিজের ভাগ্য পরিবর্তন না, আমরা দেশেরও পরিবর্তনের জন্য আমাদের আমাদের কাজ করার কি সুযোগ আছে। কারণ উদ্যোক্তা ছাড়া চাকরিজীবীরা কখনো দেশের কর্মসংস্থান তৈরি করতে পারে না। চাকরিজীবীরা শুধু তার নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে। আর যারা উদ্যোক্তা তারা অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারে। আজকে এটাও আমরা একটা উদ্যোক্তা, এবং আমরা এই এমএলএম ইন্ডাস্ট্রির মাধ্যমে অসংখ্য উদ্যোক্তা তৈরি হয়, যে উদ্যোক্তারা একাধিক মানুষকে কাজের সুযোগ করে দিতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে মানে এমএলএম যে নীতিমালা আছে, নীতিমালার ভিতর থেকে আমাদের যারা আবেদন করে, যদি আবেদন না করে থাকে তাহলে অবশ্যই দ্রুত আবেদন করার জন্য আমি আমাদের যারা ডাইরেক্টর আছে বা শেয়ার হোল্ডার আছে বা বোর্ডের সদস্য আছে তাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা দ্রুত আমাদের এই ডেস্টিনির নীতিমালার ভিতর থেকে আপনারা আবেদন করেন। আর যদি আবেদন করার পরও অনেক সময় ওই যদি আবেদন পেতে হয়তো সময় লাগবে, কিন্তু অনেকটা কি কোর্ট থেকে হাইকোর্ট থেকে সুযোগ নেওয়া যায় যে তারা করতে থাকলো এবং তারা যাচাই বাছাই করে তারা কি হবে, বা তাদের আমার উদ্দেশ্য তো আমাদের খারাপ না, বা সরকারের উদ্দেশ্য দেশের উদ্দেশ্য তো খারাপ না। আমরা আবেদন করার পরে আমরা কাজ শুরু করলাম, কাজ শুরু করতে গিয়ে দেশের দেশের দেশপন্থী যদি কোনো কিছু না হয়, এবং আইনের মধ্যে থেকে যাতে আমরা কাজ করতে পারি। যদি আমাদের কোনো যাতে কারেকশন থাকে, আমাদের যে এমএলএম যে অ্যাক্টের মাধ্যমে যে কমিশন থাকবে তারা কি করবে, আমাদেরকে গাইডলাইন দিবে। তো যদি আমরা গাইডলাইনটা সঠিকভাবে পাই তাহলে আমরা আমাদের নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবো, পাশাপাশি আমরা অসংখ্য লোকের কর্মসংস্থান তৈরি করতে পারবো ডাইরেক্ট সেলিং মাধ্যমে। কারণ আপনি জানেন যে ডাইরেক্ট সেলিং একটা ওই যে মানে ডাইরেক্ট সেলিং হচ্ছে মানুষের মানে ভাগ্য উন্নয়নের জন্য একটা চাকা বলা যায়। কারণ আমরা অনেক সময় অনেক মানুষ কিন্তু কি মানে আমরা অনেকের কাছে যাই যে ভাই আমাকে চাকরির একটা ব্যবস্থা করে দেন বা কর্মসংস্থান ব্যবস্থা করে দেন, কিন্তু কি চাইলেও কিন্তু করতে পারে না। আমার কাছে অনেকে ফোন দেয় যে আমার একটা ছোট ভাই আছে, একটু যাবে কাজে লাগা যায় কিনা। তো আসলে আমি নিরুপায় হয়। কিন্তু যার ডাইরেক্ট সেলিং যদি হয় তাহলে ফোন আসার আগে আমি নিজে খুঁজে বের করবো যে তোমার ছোট ভাইটাকে বেকার ঘুরে না বাড়িয়া তুমি কি করো, এই ডাইরেক্ট সেলিং কাজ করুক, তারা তার তার নিজের ভাগ্য পরিবর্তন হবে, পাশাপাশি কিছু লোকের সেবা করতে পারবে। তো এই ক্ষেত্রে আমি বলবো বরুণ সাহেব আপনার কাছে আপনার মাধ্যমে আজকে আমি
ডাইরেক্টরদের অথবা আমাদের শেয়ার হোল্ডার বলবো যে আপনারা এমএলএম এর মানে নীতিমালার ভেতর থেকে আমাদের ডেস্টিনির লাইসেন্সটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আপনি লাইসেন্স যদি দেরি হয়, আপনি কোর্ট থেকে স্টে অর্ডার নেন, দিয়ে আমরা আমাদের কাজ করার সুযোগ দেন। এটা আমাদের প্রাণের দাবি এবং আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ধন্যবাদ। জি, ধন্যবাদ। সুন্দর পরামর্শ দিয়েছেন। আমিও আপনার সাথে সুরে সুর মিলিয়ে একজন বিনিয়োগকারী হিসেবে একই কথা আমরাও বলতে চাই যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রাষ্ট্রীয় আইনি কাঠামোর ভেতরে থেকে ব্যবসা শুরু করার ক্ষেত্রে ডেস্টিনির কোনো ধরনের আইনি বাধা নাই। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডকে রাষ্ট্র সেই নির্দেশনা অলরেডি দিয়ে দিয়েছে। সো আমার মনে হয় আমাদের 5ই জানুয়ারিকে কেন্দ্র করে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান বোর্ড এবং বৈষম্য বিরোধী কর্মসংস্থানের উদ্যোক্তা জনাব আশরাফুল আমিন সহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা যথাযথ উদ্যোগ নেবেন। ধন্যবাদ জনাব জামশেদ আলী। আমরা আমাদের এবার পরবর্তী আরেকটি আমি আপনার সাথে আরেকটা বিষয়, আমি আমার এই আজকে লাইভে আপনার সাথে আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই আপনাকে, যে আমরা এমন একটা মানে ডেস্টিনি এমন একটা কর্ম বা প্ল্যাটফর্ম চাই যে আগামীতে যাতে আমাদের কোনো ব্যক্তি বিশেষকে নিয়ে আমাদের কোনো মার্কেটিং না হয়, আমরা হবে আমাদের সিস্টেম কেন্দ্রিক মার্কেটিং দিতে হয়। তাহলে আমি বলবো যে আমি জমশেদ ক্রপটেড হতে পারি, কিন্তু বোরহানউদ্দিন সেই ডেস্টিনির জন্য আমার জন্য সাফার করবে না, এটা আমি বলবো। এই জন্য আমরা আগামীতে আমরা আশরাফুল আমিন আজকে কাজ করছে, আমরা তাকে রংচং করে হাইলাইট করার আমাদের কোনো দরকার নেই। আমরা সিস্টেমে আমরা কি করবো, অনেক বড় বড় প্রতিষ্ঠান দেখেন যে এমডি চেয়ারম্যান কাউকে চিনেই না, বাট তার যুগ যুগ ধরে তার প্রোডাক্ট ব্যবহার করছে। বাট আমরা এরকম একটা ডেস্টিনি চাই যে ডেস্টিনির ম্যানেজমেন্ট কে, এটা আমার দেখার বিষয় নেই। আমার ডেস্টিনির সিস্টেম কাজ করছে, হ্যাঁ, ডেস্টিনির প্রোডাক্ট কাজ করছে, আমরা কি করবো আমাদের পণ্য ব্যবহার করবো। ডেস্টিনির সিস্টেম কাজ করছে, আমরা সিস্টেম কাজ করবো। এই জন্য আমাদের কাছে এখন থেকে আমাদেরকে ভুলে যেতে হবে যে আমরা কোনো ব্যক্তি বিশেষে কারোর পূজারি হবো না। আমরা হবো কি, আমরা সিস্টেম কেন্দ্রিক এবং প্রোডাক্ট কেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক পূজারি হব। তাহলে দেখবেন যে আমাদের প্রতিষ্ঠান সাস্টেনেবল হবে। কারণ আজকে বোরহানউদ্দিন আপনি একজন মানুষ, হিউম্যান বিং হিসেবে আপনি কারোর কাছে ভালো হবেন, কারোর কাছে খারাপ হবেন, কিন্তু যার কাছে ভালো হবেন সে কিন্তু আপনাকে বলবে যে আপনি চালিয়ে যান। আর যার কাছে খারাপ হবেন সে কিন্তু আপনার এই প্রতিষ্ঠানে ক্রপস করার চেষ্টা করবে। যদি আপনার ওই প্রতিষ্ঠান আধিপত্য থাকে, তাহলে আপনার এই প্রতিষ্ঠানটা কি হবে, ক্রপস হবে। কিন্তু আপনার যদি ওই ধরনের আধিপত্য না থাকে, আপনি একজন এজ এ ডাইরেক্টর হিসেবে আপনি কাজ করছেন, আপনি জাস্ট কাজ করছেন এজ জল, আপনার পর হিংসা আছে, আপনাকে ক্ষতি করলো, বাট প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হলো না। কিন্তু যখন আজকে দেখেন আমাদের ডেস্টিনি ক্ষতি হওয়ার পেছনে কিন্তু আমাদের দেখেন এমডি স্যার, আমাদের রফিকুল আহমদ স্যার, আমরা ওনার চেয়ারম্যান, আজকে তাদের সমস্যার কারণে বা তাদের পিছনে হিংসাত্মক বা শত্রুতার কারণে আজকে কিন্তু টোটাল ডেস্টিনির প্ল্যাটফর্মটা ক্ষতিগ্রস্ত আমরা। কারণ আজকে যদি ওই ধরনের মার্কেটিং না হতো, যদি সিস্টেম কেন্দ্রিক মার্কেটিং হতো, তাহলে আমার কাছে মনে হতো যে ডেস্টিনি হয়তো রফিকুল আহমেদ ছাড়া আর কেউ ধরতো, বা নেক্সট মানে আজকে সারা জীবন থাকবে না, বা আমাদের সেনাপ্রধান বেঁচে থাকবে না। এক সময় কিন্তু মানে সিস্টেমেটিক ভাবে কিন্তু কি হাল ধরবে। তো এটাই যদি আমাদের মানে অনগোয়িং প্রসেস হয়, তাহলে আমরা এই প্রতিষ্ঠানটা ভালো একটা চাই, আমাদের সিস্টেম কেন্দ্রিক প্রতিষ্ঠান চাই। এটা আমি আমার ডাইরেক্টর বা আমাদের যারা বোর্ড অফ ডিরেক্টর আছে প্লাস শেয়ার হোল্ডার আছে, তাদেরকে আমার অনুরোধ থাকবে যে কে কোম্পানি মালিক এটা চিনার বিষয় নাই, সিস্টেম কাজ করবে, আমরা কাজ করতে চাই। এবং এটা হচ্ছে সাস্টেনেবল একটা কোম্পানি। কারণ যদি আপনি ব্যক্তি কেন্দ্রিক থেকে যান, তাহলে ওই ব্যক্তির কোনো একটা সমস্যা হলো, মানুষ কিন্তু সমস্যার ঊর্ধ্বে না। আমিও জমশেদ কোনো সমস্যা করতে পারি বা সমস্যা পড়তে পারি, তাহলে আমার কারণে প্রতিষ্ঠান বা একটা পুরো জেনারেশন বা একটা গোষ্ঠী সাফার করবে, এটা হতে পারে না। এই জন্য আমি ডাইরেক্টরদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এমন ভাবে একটা সিস্টেম তৈরি করেন যে আপনাদের ডাইরেক্টর কে বা কে কোন পদে সে চিনবে না, প্রতিষ্ঠান চিনবে, তার সিস্টেম চিনবে, মানুষ কি করবে, ইনকাম করবে, চলবে এবং সুন্দর একটা দেশ গড়বে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আপনার কথার সাথে আরেকটা কথা জাস্ট জুড়ে দিব, আপনার সাথে একাত্মতা পোষণ করছি। দেখেন, এই যে মেঘনার যে মালিক, মেঘনা গ্রুপের যিনি মালিক জনাব জাহাঙ্গীর, ওনাকে কিন্তু কয়জন মানুষ চেনে না, কিন্তু ফ্রেশ পানিটাকে কিন্তু সারা বাংলাদেশ চিনে। তার মানে আপনার সাথে আমি একদম শতভাগ একমত যে আমাদের আসলে প্রোডাক্ট বেসড, সিস্টেম বেসড আমাদের একটা প্রতিষ্ঠান আমরা চাই। ব্যক্তি নির্ভর প্রতিষ্ঠানের কি ঝুঁকি এবং ব্যক্তি নির্ভর প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে কি সাফারিং করতে হয় গত এক যুগে, আমরা সেটা টের পেয়েছি। সো আমরা আগামীর ডেস্টিনিকে একটা সিস্টেম নির্ভর, একটা প্রাতিষ্ঠানিক ডেস্টিনি হিসেবে ইনশাল্লাহ আমরা দেখতে চাই। আপনার সাথে আমি একমত পোষণ করছি। এনিওয়ে, যেই পয়েন্টে আমরা এখন আলোচনা করব সেটা হলো ডেস্টিনি মাল্টিপারপাস। আপনি জেনে আনন্দিত হবেন
যে আগামী 13ই নভেম্বর ডেস্টিনি মাল্টিপারপাসের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সমবায় অধিদপ্তর। আমাদের নতুন ব্যবস্থাপনা কমিটি আমরা চূড়ান্ত করব, তফসিল হয়তোবা অচিরেই ঘোষণা হবে। এবং এই মাল্টিপারপাসের আপকামিং নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচনের জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন জনাব আশরাফুল আমিন। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন জনাব জামশেদ আলী? না, এখানে যে বিষয়গুলো আসছে যে আমাদের যেহেতু অন্যান্য ডাইরেক্টররা আমাদের জেলে আছে এবং তাদের ভিতরে মামলা আছে তাদের তাদের উপরে, সেক্ষেত্রে আমি বলবো যে এই মাল্টিপারপাস, যেহেতু মাল্টিপারপাস একটা মানে অনেক বড় প্রতিষ্ঠান, ডেস্টিনির কিন্তু একটা বড় প্রতিষ্ঠান হচ্ছে কি মাল্টিপারপাস। হ্যাঁ, অনেকগুলো সংগঠন আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যেমন আপনার ট্রি প্লান্টেশন, এয়াল ডেস্টিনি। হ্যাঁ, তো এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এটা একটা অনেক মোস্ট গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। তো এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আসলে অনেক দক্ষ এবং অনেক জানতা লোক দরকার এবং অনেক ডেলিগেট লোক দরকার। তো আমার কাছে মনে হচ্ছে যে আশরাফুল আহমেদ সব দিক দিয়ে সে কি কোয়ালিফাইড, আমার কাছে পছন্দনীয় পার্সন ব্যক্তি। এবং সে মানে এখানে আসলে মাল্টিপারপাসের ডেভেলপমেন্ট হবে। ইতিপূর্বে আমাদের অনেকে আসছে, আর তারা ওই আসলে এই মাল্টিপারপাসটা কিন্তু টোটালটাই একটা ভিন্ন প্রতিষ্ঠান, এটা ডেস্টিনির সাথে কোনো সাথ না। মাল্টিপারপাসটা কিন্তু টোটালটা আলাদা প্রতিষ্ঠান এবং এর সাথে সংশ্লিষ্ট সেক্রেটারি এবং ক্যাশিয়ার বা এর এই বোর্ড অফ যারা কমিটি থাকবে, তারা যদি সঠিকভাবে এই প্রতিষ্ঠানটা এগিয়ে নিতে পারে তাহলে আমার কাছে মনে হবে ভালো হবে। তবে এর ক্ষেত্রে আমাদের বিগত দিনে যারা আমাদের বোর্ড অফ ডিরেক্টর ছিল বা মাল্টিপারপাস যারা মানে দায়িত্ব ছিল, তো আমাদের যদিও আমাদের অগ্রগতি, আমার কাছে মনে হচ্ছে যে আশরাফুল আহমেদ যদি এখানে এই এই আমার মাল্টিপারপাসের দায়িত্বে আসে তাহলে নিঃসন্দেহে ভালো হবে, এটা আমি বিশ্বাস করি এবং মনে প্রাণে চাই যে সে আমাদের মানে এই যে উনি যে প্রার্থিতা ঘোষণা করছে সেখানে জয়লাভ করুক, এটা আমি চাই, হ্যাঁ, মন থেকে। জি, ধন্যবাদ। আমি মাল্টিপারপাসের ক্ষেত্রে আমি একটি জিনিস আপনার সাথে যুক্ত করতে চাই। আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের আমি বলবো মূল চালিকা শক্তি বা ডেস্টিনি গ্রুপের মূল চালিকা শক্তি কিন্তু এই মাল্টিপারপাস। তো এই মাল্টিপারপাস জি জি। আপনার গত এক যুগ ধরে এই মাল্টিপারপাসের পরিচালনাটাও যদি কন্টিনিউ থাকতো, আর কিছু হোক না হোক এই মাল্টিপারপাসের মাধ্যমে কিন্তু অসংখ্য মানুষের কর্মসংস্থান করা যেত। যেমন ধরেন জি জি। এমএলএম এর লাইসেন্স নিয়ে প্রবলেম বা মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে রাষ্ট্রের প্রবলেম, কিন্তু সমবায় নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই। তাহলে দেখেন, না না। সমবায়টাও যদি সঠিকভাবে পরিচালিত 12 সালের পর থেকে হতো, সেই ক্ষেত্রে এখান থেকেও কিন্তু কিছু না কিছু হলেও কিন্তু কার্যক্রম পরিচালিত হলে মানুষের উপকার হতো। যেটা গত এক যুগে এটা তো আমরা দেখি না। এবং ফর ইওর কাইন্ড ইনফরমেশন আরেকটা মেসেজ আপনাকে দিই। আসলে আপনি জানেন হয়তোবা, মামলা কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাস বা ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের নামে হয়নি। মামলা হয়েছে ডেস্টিনি মাল্টিপারপাসের তৎকালীন ব্যবস্থাপনা কমিটি এবং ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের তৎকালীন পরিচালনা পর্ষদের কিছু ব্যক্তিবর্গের নামে। তার মানে কি, প্রাতিষ্ঠানিকভাবে, যেমন প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠানের নামে মামলা যদি হয় একটা কজ অফ ইফেক্ট দিয়ে আটকানো যায়, কিন্তু আমাদের এটা কিন্তু সেটা ছিল না। তো যা হওয়ার হয়ে গেছে অতীতে। আমাদের সামনের দিনগুলোতে যে ব্যবসা শুরু হওয়ার পরে আবার যে ঝামেলা হবে না এর তো কোনো গ্যারান্টি নেই। সে ফর এক্সাম্পল ধরেন 5ই জানুয়ারি আমরা ব্যবসা শুরু করলাম আবার, এরপরে ধরেন বছর দুয়েক আমরা ব্যবসা করার পর কোনো না কোনো কারণে তো আবার প্রবলেম হতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এমন ভাবে বিজনেসটাকে বা এমন ভাবে সিস্টেমটাকে এস্টাবলিশ করার দাবি রাখবো আমি এই বর্তমান মালিক পক্ষের প্রতি, যে ভবিষ্যতে ইন ফিউচারে কোনো না কোনো ডাইরেক্টর বা কোনো সিঙ্গেল পার্সোনালিটি বা কোনো ডুয়েল পার্সোনালিটি অথবা একাধিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে যদি কোনো ধরনের এলিগেশন আসেও, তাতে করে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমের জন্য কোনো ক্ষতি না হয় এরকম একটা সেটআপ যেন এই বর্তমান বোর্ড এবং বর্তমান মালিক পক্ষ করে। এটা আমার ব্যক্তিগতভাবে আমি দাবি রাখি বা দাবি জানাই। এই ব্যাপারটিতে আপনার পিএইচডি হিসেবে যদি আপনার কোনো বক্তব্য থাকে জনাব জমশেদ আলী। না, আপনি যেটা চাচ্ছেন এটা আমিও আপনার সাথে একমত, হ্যাঁ, যে আমরা অন্ততপক্ষে এমন একটা সেট আপ তৈরি হবে
যাতে আগামীতে কোনো সমস্যা আসলে যাতে আমরা এই ধরনের মানে লং টাইম যাতে এই ধরনের সাফার করতে না হয়। কারণ একটা প্রতিষ্ঠান চালাতে গেলে একটা পারিবারিক ভাবে সংসার করতে গেলে কিন্তু পরিবারের দ্বন্দ্ব আসবে, সমস্যা আসবে, এগুলা সমাধান করতে হবে। সমাধান করার জন্য আমাদের সুষ্ঠু প্ল্যানিং থাকতে হবে। তো আমি বলবো আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যে আগামীতে যদি যাতে এ ধরনের কোনো সমস্যা না আসে এবং সমস্যা আসলে যাতে আমরা দ্রুত সমাধান করতে পারি, তো এই ধরনের প্ল্যানিং করেই যদি প্রতিষ্ঠানটা আমরা আমরা ড্রাইভ দিই, তাহলে আমরা ভালো কিছু করবো। আমি আপনার সাথে একমত পোষণ করছি। আপনি যেটা চাচ্ছেন সেটাও আমিও চাই, যে এই প্রতিষ্ঠানটা এমন ভাবে চলুক যাতে কেউ কোনোভাবে ব্যক্তিগত কারণে বা ব্যক্তিগত স্বার্থ নেশির কারণে যাতে কি এই প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়। প্রতিষ্ঠান তার সিস্টেমেটিক ভাবে সরকারের যে নিয়ম আছে, রুল আছে, সে ধারাবাহিক ভাবে চলবে, এটা আমি প্রত্যাশা করি। ধন্যবাদ। সর্বশেষ যে পয়েন্টটা, সেই পয়েন্টটা দিয়ে আলোচনা শেষ করব। সেটা হলো রাষ্ট্রের নীতি নির্ধারক বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডেস্টিনির একজন বিনিয়োগকারী, একজন স্টেক হোল্ডার এবং একজন ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার চাওয়া বা দাবি কি হতে পারে? ধন্যবাদ বরুণ সাহেব। আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আজকে লাইভে আপনার মাধ্যমে আমি আমাদের সকল ধরনের স্টেক হোল্ডার সহ আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী বা যারা বিভিন্ন স্তরের আছে, তো তাদের ক্ষেত্রে কাছে আমার একটাই অনুরোধ করছি যে ডেস্টিনি 2000 লিমিটেড এখানে এই ডেস্টিনির বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, আমাদের এমডি রফিকুল আমিন, চেয়ারম্যান আলহাজ হুসাইন, আসলে এই মামলাটা হওয়ার পেছনে তো কোন না কোনো কি লাগবে, এলিগেন্স লাগবে বা আমাদের অভিযোগ করে লাগবে। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ করে নাই, অথচ আমাকে কি বৎসরের বৎসর আমাকে বানানো অভিযোগ দিয়ে জেল খাটানো হচ্ছে। তো এটা এই ধরনের হয়রানি থেকে যাতে আগামীতে এ ধরনের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে আর নজিরবিহীন না হয়, এটা আমি, কারণ অভিযোগকারী থাকলে আপনি ধরেন না, আমার পরিবারের সাথে আমার পরিবারের কোন সদস্যদের অভিযোগ নাই, আপনি বাইরে থেকে এসে আমার পরিবার হস্তক্ষেপ করবেন, এটা কেমন কথা? আর যে ঘটনাটা ঘটনা হয়েছে আমাদের পরিবার থেকে, অর্থাৎ ডেস্টিনি একটা পরিবার, এই পরিবার থেকে ডেস্টিনির ম্যানেজমেন্টের কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি বিরুদ্ধে, এবং তাদেরকে বারবার আমাদের রাস্তায় দাঁড়িয়ে বলেছি যে আমরা আমাদের ম্যানেজমেন্টের কাছে সিকিউরিটি, অর্থাৎ আমরা নিরাপদ। তারপরও আমাদের পক্ষে হয়ে আমাদের ডাইরেক্টরদেরকে কি করা হয়েছে, আজকে বছরের বছর জেল কাটানো হচ্ছে। এক্ষেত্রে আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি বলবো আজকে আমাদের যারা নতুন গভর্নমেন্ট আসছে তাদেরকে অনুরোধ করবো, আপনারা তদন্ত করেন এবং তথ্য উদ্ঘাটন করেন যে আসলে আমরা অন্যায় করছি না ন্যায় করছি, এবং আমাদের অপরাধ থাকলে আপনি শাস্তি দেন। কিন্তু এই বছরের বছর ধরে আপনি ঝুলে রাখবেন একটা মামলাকে, এটা কখনো হতে পারে না। এটা গণতান্ত্রিক দেশে বা একটা সুষ্ঠু মেধা সম্পন্ন দেশে এটা হতে পারে না। এই জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আর বিগত সরকারের মতন কালক্ষেপণ না করে আপনার জরুরি ভিত্তিতে এবং এটা আপনাদের ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, কারণ এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান জড়িত আছে, অসংখ্য মানুষের স্বপ্ন জড়িত আছে। এই স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে এবং একটা দেশ পুনর্গঠন করতে, একটা সুন্দর স্বপ্ন তৈরি করতে আমি বলবো যে আপনারা ডেস্টিনি ইস্যুটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ দ্রুত আপনারা এটা সমাধান টানেন এবং আমাদের এই 45 লক্ষ লোকের কর্মসংস্থান ফিরে দেন। এটা আমি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি জোর দাবি জানাচ্ছি যে আপনারা এটা নিয়ে আর কালক্ষেপণ করেন না। আমাদের যথেষ্ট কালক্ষেপণ হয়েছে, কারণ বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে। আজকে আমি জমশেদ আমার মতন অসংখ্য লোককে কর্মসংস্থান দিয়ে তারাকে ইস্টাবলিশ করাতে পারতাম এবং তারাকে স্বপ্ন দেখাচ্ছিলাম এমএলএ। আজকে দেখেন পৃথিবীর উন্নত দেশগুলোতে অসংখ্য উদাহরণ আছে। আজ মালয়েশিয়ার কথা যদি বলেন, মালয়েশিয়াতে এমএলএম নীতিমালা যে মাহাতি মাহমুদ, উনি অনেক চমৎকার আইন করে আজকে মালয়েশিয়াতে কি পরিমাণ ডেভেলপমেন্ট এমএলএম। এরকম অসংখ্য দেশে আপনার এমএলএম এর অনেক সুন্দর নিয়ম আছে, পরিবেশ আছে। আমি বাংলাদেশেরও একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিবেন এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি হবে এমএলএম এর মাধ্যমে, এবং এমএলএম একটা ফিউচার আছে, এমএলএম অনেক ব্রাইট ফিউচার আছে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ যেহেতু অসংখ্য ম্যান পাওয়ার দেশ, আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের জনশক্তি। এই জনশক্তিটা কাজে লাগার জন্য আমার কাছে মনে হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি বা এমএলএম কোম্পানিগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম।
এই প্ল্যাটফর্ম গুলো যদি সঠিকভাবে মনিটরিং করে আইনের আওতায় রেখে যদি কার্যক্রম পরিচালনা করা যায়, তাহলে বাংলাদেশে অসংখ্য বেকার সমস্যা দূর হবে। এই বেকার সমস্যা দূর হবে এবং মানুষ কর্মসংস্থান হবে ফিরে পাবে এবং অনেক মানুষ আত্মপ্রত্যয়ী হবে। বিশেষ করে এমএলএম কোম্পানিগুলোতে মানুষকে জীবনমুখী কিছু প্রশিক্ষণ দেওয়া হয়, আত্মবিশ্বাসী মুখী, কর্মসংস্থানমুখী, এবং তাদেরকে মানে এমন কিছু ট্রেনিং তৈরি করানো হয় যে একটা মানুষ কিভাবে তার জীবন গড়বে, যেটা আসলে অন্য কোথাও হয় না। তো আমি বলবো যে আমাদের বিষয়গুলো, আমাদের কথাগুলো আপনাদের যারা আমার কথাগুলো শুনবে, তাদের কাছে আমার অনুরোধ রইলো যে আপনারা আর দেরি না করে আমাদের এই বিষয়গুলো আপনারা অবজারভেশন করেন এবং ভালোভাবে সুন্দরভাবে বুঝে আমাদের এই প্রবলেম গুলো সলভ করে দেন। আমরা আমাদের কাজগুলো করতে চাই, আমরা আমাদের কর্মসংস্থান ফিরে যেতে চাই এবং আমরা আমাদের সুন্দরভাবে জীবনযাপন করতে চাই। এবং আমরাও বাংলাদেশের নাগরিক, আমরা কিন্তু আজকে লাঞ্ছিত, অপমানিত। কারণ আমার বাড়ির আশেপাশে আমরা অসংখ্য লোককে আমরা বিনিয়োগ করাচ্ছি, আজকে তাদের কাছে আমি খুব খারাপ একজন ব্যক্তি। তা আমরা খারাপ হচ্ছি কারণ আমি তো খারাপ জায়গাতে বিনিয়োগ করি। আজকে ডেস্টিনির কথা যদি বলি, যে আপনারা বলছেন ডেস্টিনি টাকা মেরে লেছে, খেলেছে, এখন পর্যন্ত ডেস্টিনি যে পরিমাণ লাইবিলিটি আছে মানুষের কাছে, তার 4 থেকে 5 গুণ এখনো কি আছে, ডেস্টিনির সম্পদ আছে, অর্থ সম্পদ আছে। তা আপনি এই অর্থ সম্পদ আছে, অথচ আপনি আজকে দেখেন আমাদেরকে ধরে রেখে আজকে আমাদেরকে কালার করে রাখছেন। আমরাকে সমাজে ঘৃণিত ব্যক্তি হিসেবে আজকে নিজেকে খুব খারাপ লাগে। সমাজে ঘুরতে কেউ হয়তো বিভিন্ন ভাবে বিনিয়োগ করছিল, আজকে তারা ক্ষতিগ্রস্ত। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার জন্য ডেস্টিনির সকল কিছু আছে, শুধুমাত্র আপনাদের যদি সহযোগিতা পাই, সরকারের যদি সহযোগিতা পাই, তাহলে ডেস্টিনির লোকজন ডেলিগেট এবং তারা অনেক দক্ষ মার্কেটিং এ, তারা তাদের কর্মসংস্থান আবার নতুন ভাবে তৈরি করতে তারা খুব বেশি সময় নেবে না। এবং শুধু তাদের কর্মসংস্থান তৈরি হবে না, আমি বলবো দেশ পুনর্গঠনে ডেস্টিনি অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ বরুণ সাহেব। ধন্যবাদ। বিবিধের আলোচনা, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে, এটা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আমার আমার যে আলোচনা, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যে আমরা যারা বিনিয়োগকারী আছি, এখানে কিন্তু আমরা সবাই বিনিয়োগকারী। তো যেমন কেউ করেছে 10,000, কেউ 10 লাখ, কেউ 5 লাখ, কেউ 1 লাখ, এভাবে অনেকজন অনেকে বিনিয়োগ করছে। তো বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অনেক দিন ধরে ধৈর্য ধারণ করেছেন, অনেক চড়ে উতরে পার হয়েছেন। আমি বলবো আমরা যেহেতু আমাদের ম্যানেজমেন্ট থেকে আমাদের একটা ডেডলাইন আসছে 5 জানুয়ারি আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনারা দোয়া করেন এবং আমাদের পাশে থেকে বা আমাদের ম্যানেজমেন্টের পাশে থেকে আপনারা সহযোগিতা করেন। দেখবেন আমাদের খুব সুদিন অল্প সময়ের মধ্যে আসবে এবং আমাদের নতুন সূর্যোদয় হবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত কর্মসংস্থানে ফিরে পাবো এবং আমরা যে বিনিয়োগগুলো করছি, এই বিনিয়োগগুলোর আমরা বেনিফিট সহ আমরা কি পাবো, আমাদের যে রিটার্ন বা যেটা আমাদের প্রাপ্য, সেটা ইনশাল্লাহ পাবো। এই জন্য আপনাদের কাছে আমরা আমার বিনোদ থাকবে, আপনারা অধৈর্য হন না, আপনারা ধৈর্য ধারণ করেন এবং আপনারা আমাদের সাথে থাকেন। আমাদের যে কোনো কর্মসূচির সাথে আপনারা পাশে থাকবেন, আমাদের ম্যানেজমেন্টের পাশে থাকবেন, ম্যানেজমেন্টকে সার্বিক সহযোগিতা করবেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে, আমরা অল্প সময় বলতে ভুল হবে, আমরা যেহেতু একটা ডেডলাইন পেয়ে গেছি, আগামী 5 জানুয়ারি 2025 সালে 5 জানুয়ারি আমাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই কার্যক্রমের সাথে আপনারা শরিক হন এবং এই কার্যক্রমের সাথে আপনারা চোখ রাখেন এবং দেখবেন যে আমরা আমাদের যেটা মূল যে লক্ষ্যমাত্রা বা আমরা যে কমিটমেন্ট করছি ডেস্টিনি, সে কমিটমেন্ট রক্ষা করবেন। তো সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি এবং সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জামশেদ আলী, আজকের এই প্রোগ্রামে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। নেক্সটে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও ইনশাআল্লাহ আপনাকে লাইভে পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বরুণ সাহেব, আজকে আমাকে আপনি এত সুন্দর সুযোগ করে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম।